আগের দিনে ক্লাসে আমরা কি করেছিলাম? কোয়ান্টাম সংখ্যা, সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত। প্রধান কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত আজকে আমরা মানে 1 নম্বর যেটা হচ্ছিল কোয়ান্টাম সংখ্যা আমরা শ্রেণীবিভাগ করেছিলাম 4টা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা করছিলাম স্পিন বা গুণন কোয়ান্টাম সংখ্যা। বিস্তারিত আলোচনা হয়েছিল মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা দেখব সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা। এর ইংরেজি নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই 4টার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই, যেমন আমরা যদি এটা সহজ করে বোঝানোর জন্য যদি এরকম লিখি, যে কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটা সংগঠন থাকে, একটা কমিটি থাকে। সেই কমিটির যিনি প্রধান থাকেন সেই প্রধান তুলনামূলকভাবে একটু বয়স্ক মুরব্বী প্রকৃত হয়, আর যাকে যে পদটাকে আমরা বলি সভাপতি, আর তারপর পরে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পদটা যেটাকে আমরা বলি কি সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, ওই পদটা আছে সব থেকে লোভনীয় মানে কি গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি কার্যকরী পদ আছে সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। তোমার দ্বিতীয় পদটা কোনো জায়গায় দান খরচ করতে হবে, হ্যাঁ চলে যাবে সেক্রেটারি। সভাপতি যায় না, বয়স্ক মানুষ মুরব্বী মানুষ উনি করে থাকে, অফিসিয়াল কাজটা সাধারণত উনি করেন। আবার কোথায় জ্ঞান অবশ্যই বাড়াবাড়ি হয়েছে শেখাতে হবে, তাহলে সেক্রেটারি দিতে হবে। তার মানে কি কার্যক্ষেত্রে ফিল্ড লেভেলে দেখা যাচ্ছে সভাপতির তুলনায় বহুগুণ বেশি অ্যাক্টিভ থাকতে হয় সাধারণ সম্পাদক বা সেক্রেটারিকে। তদ্রূপ ওইরকম ওইটা যদি আমরা এই কেমিস্ট্রিক কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করি, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা তুলনা করতে পারি কোনো কমিটির সভাপতির সঙ্গে, যিনি তুলনামূলকভাবে চুপচাপ বয়স্ক প্রকৃতির মুরব্বী হবেন, উনি অফিসিয়াল কাজটা সারবেন। আর সেক্রেটারির সাথে আমরা তুলনা করতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। আমরা আলোচনা দেখলেই বুঝতে পারবো যে আসলে কতটাই গুরুত্বপূর্ণ। শুরু যেমন সহকারী কোয়ান্টাম কি বা কাকে বলে, যেমন আমরা যেমন একটা জেলা, একটা বিভাগ পরিষদ, এই জেলা সার্বিক দায়ী দায়িত্ব সুবিধা অসুবিধা যদি একজন ব্যক্তিকে দেখভাল করতে হতো, তাহলে তার পক্ষে সব জায়গায় সমস্যার সমাধান করা একটু নিশ্চয়ই কষ্টকর বা দুরূহ হতো। সেই জন্য কি করা হয়েছে, একটা জেলাকে কয়েকটা ভাগে বিভক্ত করে ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছে, যাদের এই জেলার ছোট ছোট ভাগগুলোকে আমরা কি নামে ডাকি বা কি নামে পরিচিত আমাদের কাছে? উপজেলা। এই উপজেলা কি, উপজেলার একজন প্রধান থাকেন, উপজেলা চেয়ারম্যান, উনি ওই অংশটুকুর দায়িত্ব পালন করেন। আর এই সবকটা উপজেলার দেখভাল করেন আবার জেলার যিনি প্রধান থাকেন, মানে সভাপতির মতো ব্যাপারটা। তার মানে কেন বলতে চাচ্ছে, জেলাকে ভাঙলে যেমন তার ভাগগুলাকে বলি উপজেলা, অনুরূপভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরকে আমরা যদি কয়েকটা ভাগে বিভক্ত করি, সেই শক্তি স্তরের ভাগগুলাকে আমরা বলবো উপশক্তি স্তর। সেই উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে আমরা বলবো সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। আর সহজ করে বলে, জেলাকে ভাঙলে পাওয়া যায় উপজেলা, আর শক্তি স্তরকে ভাঙলে পাওয়া যায় উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকেই প্রকাশ করতে যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হবে তাকে আমরা বলবো সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। সংখ্যাটি ক্লিয়ার হয়েছে তো? আমি আবারও বলে দিচ্ছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা তথা শক্তি স্তর কয়েকটি উপশক্তি স্তরে বিভক্ত। সেই উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে আমরা বলবো সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ওকে, তার সমস্যা? আচ্ছা ঠিক আছে, যে সমস্যা না থাকে তাহলে এবার আমরা সংখ্যা থেকে বিস্তারিত যাবো। এই প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয়, একে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা। আর মুখে বলছে ছোট হাতের এল, কিন্তু ছোট হাতের এই বাংলা এরকম আবার লিখবো না, কিন্তু মুখে বলবো আর লেখার সময় লিখবো ছোট হাতের এল দ্বারা। আর এর মান, যেমন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান শুরু হয়েছিল এই 1 থেকে, শেষ হয়েছিল 7-এ গিয়ে। ওরা লিমিট ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা সেই মান ছিল কত? 1 to 7 এই লিমিট ছিল। তদ্রূপ সহকারী কোয়ান্টাম সংখ্যা
এর একটা লিমিট আছে। যেমন এর এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা রেঞ্জ এর মানের রেঞ্জ কত 1 to 7 সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মনের একটা মানে রেঞ্জ আছে। তার আগে একটা কথা বলে নিই, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে তো সহকারী কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি বা জন্ম হলো। কারণ এই যে জেলাকে বললে উপজেলা, তার মানে উপজেলা জন্মদাতা জেলা। তদ্রূপ সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজেন্টের কোয়ান্টাম সংখ্যা আমরা কি পেলাম কি থেকে? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের বিভাগ থেকে, মানে বিভাজন থেকে। তার মানে বুঝতে পারতেছি যে উপজেলা, মনে করেন উপজেলায় কোনো একটা মানে বন্যা হলো, সেই বন্যা যদি ত্রাণ সামগ্রী দিতে হয় তাহলে উপজেলা কার কাছ থেকে সাহায্য নেবে? জেলার কাছ থেকে। জেলা যদি ত্রাণ সামগ্রী সরবরাহ না করে তাহলে উপজেলা কিন্তু সরবরাহ করতে পারবে না। তার মানে আমরা কি বুঝতেছি? উপজেলা সম্পূর্ণরূপে জেলার উপর নির্ভরশীল। তদ্রূপ এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা সম্পূর্ণরূপে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর উপর নির্ভরশীল। তাই আমরা বলছি যে এটি সম্পূর্ণরূপে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এই n এর উপর নির্ভরশীল। n এর উপর নির্ভরশীল। তাহলে আমরা সংখ্যা গেল, ওকে কি দ্বারা প্রকাশ করব সেটা গেল, আর এটি কার উপর নির্ভরশীল সেটা গেল। তারপরে কথা আছে এই নির্ভরশীলতা। যেমন আমরা এখানে যেমন আমি এই মুহূর্তে চাকরি করি, ফলে তোমাদের মতো স্টুডেন্ট লাইফে যেমন তোমরা অর্থনৈতিক ব্যাপারে অর্থাৎ টাকা পয়সার জন্য যদি 10 টাকা দরকার হয় মা নালে বাবা, এরকম মা বাবার উপরে তোমরা যেমন টাকা পয়সার ব্যাপারে সম্পূর্ণরূপে নির্ভরশীল। এখন যেহেতু আমি চাকরি করি, হ্যাঁ অবশ্যই আমি শতভাগ বলতে হয় যে মা বাবার উপর নির্ভরশীল, কিন্তু অর্থনৈতিক ব্যাপারটাই তোমাদের মতো আমার কিন্তু অতটা মা বাবার উপর নির্ভরশীল করা লাগে না। কেন? যেহেতু আমি একটা চাকরি করি, সেখান থেকে কিছু অর্থ আসে, পরে অর্থনৈতিক ব্যাপারে তোমরা মা বাবার উপর নির্ভরশীল, আমিও নির্ভরশীল, কিন্তু তোমাদের নির্ভরশীলতা আর আমার নির্ভরশীলতার ভিতরে একটা বেসিক পার্থক্য আছে। তদ্রূপ এখানেও আমরা বললাম কি সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এবার আমরা দেখব যে তোমাদের নির্ভরশীলতা আর আমার নির্ভরশীলতা যেমন বাবা মার উপরে একই না, তদ্রূপ প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে nটা, এই প্রধান n এর উপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা l কতখানি নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল আমরা এখন সেটা দেখব। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর আছে সম্পূর্ণরূপে নির্ভরশীল। যেমন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। এটা হচ্ছে লিমিট, l এর মানের লিমিট, অর্থাৎ l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। যেমন l এর মান শুরু হয়েছে 1 থেকে 7 পর্যন্ত, আর l এর মান শুরু হবে 0 থেকে n-1 পর্যন্ত। যেটা বলতে চাচ্ছি l এর মান কখনো শূন্য হয় না, আর l এর মান কিন্তু সে 0 থেকে শুরু। এখন আমরা এটা দেখবো যে l তো n এর উপর নির্ভরশীল, আর l এর মান কত 0 থেকে n-1 পর্যন্ত। আমরা এবার দেখব যে lটা কি রূপে কতখানি কিভাবে নির্ভরশীল n এর উপরে, সেটা আমরা বের করার চেষ্টা করব। যেমন যেহেতু lটা n এর উপরে নির্ভরশীল, এখানে এই যে রেঞ্জ আছে সেখানে কিন্তু এই n আছে, আমরা এবার দেখতে চাই যে l এর মান আমরা n এর উপর নির্ভরশীলতা থেকে কিভাবে বের করতে পারি। যেমন n যদি 1 হয়, n যদি 1 হয়, তাহলে n এর মান কত হবে? এই সূত্র থেকে আমরা জেনে যাব। এই সূত্র থেকে n এর মান যদি 1 হয়, l এর মান কত আমরা জেনে যাব। যেমন এখানে n এর মান যদি 1 হয়, তাহলে l এর মান হবে শুরু আছে 0 থেকে, তাহলে অবশ্যই আগে বসাবো 0, তারপরে কত হবে? এবার কত n এর মান কত 1, তাহলে 1 - 0, তার মানে 0 থেকে 0, তার মানে শুধু 0, 0 থেকে 0, তার মানে কি শুধু 0। তার মানে বোঝা যাচ্ছে প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা? আচ্ছা, এখানে কিন্তু 0 মানে 0 না, এখানে অর্থ 0 মানে সংখ্যা একটা, 0 মানে যেখানে নাথিং 0 এই যে অর্থ বোঝায়নি, এখানে 0 মানে একটা সংখ্যা বোঝাইছে। অর্থাৎ n 1 হলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? 8টি, অর্থাৎ প্রথম শক্তি স্তরে বিভাজন আছে একটা। এবার দেখো এটা থেকে বেশি ভালো বুঝবে, n যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তর,
কারণ n যদি 2 হয় দ্বিতীয় শক্তি তাহলে l এর মান কত হবে? l এর মান কত হবে? অবশ্যই শুরু কিন্তু 0 থেকে, তাহলে 0 থেকে এবার n এর মান যখন 2 বসাই, এই যে 2, তাহলে 2 বসাই 2 - 1, তাহলে কত হবে? 1, তাহলে অবশ্যই কত হবে? 0 আর এই 1। তোমরা তো মনে করতে পারো যে তোদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি খাতায়, সেটা কি n এর মান যেটা 2 লিখি, তাহলে 2 - 1 তাহলে কত? 1। কিন্তু কথা হলো আমি 1 আনবো, আমি কোনো একটা বিল্ডিং এ মানে ওই বলে গ্রাউন্ড ফ্লোরে উঠবো না, তাহলে ফার্স্ট ফ্লোরে উঠবো কি করে? আমি ফার্স্ট ফ্লোরে উঠবো কিন্তু গ্রাউন্ড ফ্লোর নেই, তাহলে কি করে সম্ভব? এই জন্য তাছাড়া এখানে লিমিট দেওয়া গেছে 0 থেকে। এই জিনিসটা তোমরা বেশিরভাগ ভুল করো। আমি বারংবার বলছি, জোর দিয়ে বলছি, কিন্তু মানে এর মানে লিমিট 0 থেকে, অর্থাৎ শুরু হবে 0 থেকে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই 0 এবার কত? 2 - 1, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় শক্তি এর মান কয়টা? একটা, দুইটা। তাহলে n এর মান যত, তাহলে l এর মান সেই কয়টি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে l মানে উপশক্তি স্তর কয়টা? দুইটা। এবার যদি আমরা n এর মান যদি 3 বসাই, তাহলে l এর মান কত হবে? আবার যে এখানে আমরা পরীক্ষার খাতা দেখতে গিয়ে যে সমস্যাটা বেশি দেখি, বা l এর মান যখন দেখতেছি যে 3, তাহলে তোমরা যদি বলতে বলে, তাহলে বলো n এর মান 3 মানে এখানে 3 - 1, তাহলে কত হবে? 2। আরে বাবা, এখানে যদি 2 হয়, তার আগে 1 নেই, 0 নেই, তাহলে আমি সেকেন্ড ফ্লোরে উঠবো, তাহলে আমি ফার্স্ট ফ্লোরে উঠবো না। আবার ফার্স্ট ফ্লোরে উঠলাম না, গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম না, সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। এটা পসিবল না, এটা কখনো হতে পারে না, বাস্তবে যখন হতে পারে না, আর কেমিস্ট্রিতে তখন হতে পারে না। আর কেমিস্ট্রি তো বাস্তবিক, কেমিস্ট্রি প্রতিটা কথাই তো সত্যি। ফলে 2 তো হবে, কিন্তু ওই যে লিমিট কত? 0 থেকে, তাহলে 0। এবার n এর মান 2 তে বসাতে গেলে 0 করে 1 না, যদি 2 তে যাওয়া যায় না, তাহলে 0 1 এই 2। তাহলে আমি কি দেখতেছি যে এর মান যখন 3 আসছে, অর্থাৎ শক্তি স্তর কত? তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর আছে কয়টা? 3টা। তৃতীয় শক্তি স্তর আছে, তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 3টা। এবার আমরা দেখি n এর মান যদি 60 হয়, তার মানে কি? চতুর্থ শক্তি স্তর। এবার এর মানে চতুর্থ শক্তি স্তর, এবার নিশ্চয়ই সবাই বলতে পারবে না। এইগুলো যদি বুঝতে থাকতে ইজিলি n এর মান 60 হবে, l এর মান কত হবে তাহলে বলতে পারবো। হ্যাঁ বলো তো। হ্যাঁ, ব্যাপারটা এরকম কি না? দেখো আমি তোমাদের সহজ করে দিই। তাহলে কি হবে? n এর মান যদি 60, তাহলে l এর মান হবে কয়টা? নিশ্চয়ই 60টা। কেন? এখানে n এর মান 3, তাহলে l এর মান হবে 3টা, 1 2 3। n এর মান 2, 1, l এর মান হবে 1টা 2টা। n এর মান 1, l এর মান দেখো 0 মানে 0 না, কিন্তু এখানে আমি আবার বলছি 0 মানে কিন্তু সংখ্যা বোঝানো হয়েছে একটা। তাহলে l এর মান যদি n এর মান 60 হয়, তাহলে l এর মান হবে 60টা। শুরু হবে কি থেকে? 0। আর n 4, তাহলে 4 - 1, তাহলে শেষ হবে কি? 3 তে। তো 3 তে যদি শেষ হয়, তাহলে 0 1 এই 2 এই 3 এই যাবে। এবার n এর মান 60, l এর মান 1 2 3 60টা। বলে এখান থেকে আমরা যে একটা ইন্টারেস্টিং তথ্য পাইলাম, সেটা হচ্ছে ধরো তুমি পরীক্ষা খাতায় তুমি সঠিক লিখলে না ভুল লিখলে, এটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে। কি হবে? দেখো n এর মান যত 60, তখন মাথায় থাকবে n এর মান যত, সেই শক্তি স্তরে উপশক্তি স্তর হবে ঠিক সেই কয়টি। অর্থাৎ n এর মান যদি 60, তাহলে l এর মান হবে 60টি। যেমন 1 2 3 60। অনুরূপভাবে n এর মান 3, তাহলে l এর মান হবে 3টা, 1 2 3। n এর মান 2, l এর মান 2টা, 1 2। n এর মান 1, l এর মান হবে 1টা। এবার আসো এই যে l, এটা দেখো, এটা আছে এই 0 সেট, এটা l এর মান, l এর মানের কথা বলছি, l এর মান এই সংখ্যাটা 0। এবার l এর মান এই যে 1 এর সেট, l এর মান এই যে 2 এর সেট, l এর মান এই 3 সেট। অর্থাৎ বলতে চাচ্ছে l কে আমি 4টা ভাগে ভাগ করলাম, তো 4টা ভাগে 4টা নাম দেওয়া লাগবে না? মনে করো যে খুলনা জেলায় 4টা উপজেলা আছে। কি? দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা, ফুলতলা। 4টা ভাগ বললে কিন্তু হলো না, সাথে সাথে আমি 4টা নাম বললাম, এই দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা আর ফুলতলা। এই 4টা নাম না বললে কে কোন উপজেলায় আছে, হ্যাঁ খুলনা জেলায় আছে তো বটে, তারপরও কে কোন উপজেলায় আছে এটা যদি আমরা সহজে বুঝতে চাই, জানতে চাই, তাহলে নিশ্চয়ই তাদের 4টা নাম দিতেই হবে। তাই আমরা বলবো কি, l এর মান যখন 0, l এর মান যখন 0, তখন সেই উপশক্তি স্তরকে আমরা s নামে ডাকবো। l এর মান যখন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর l এর মান যখন 1,
তখন সেই উপশক্তি স্তরকে আমরা টি নামে ডাকবো। অনুরূপভাবে এল এর মান যখন 2 তখন সেই উপশক্তি স্তরকে আমরা ডি বলে ডাকবো। আর এল এর মান যখন 3 তখন সেই উপশক্তি স্তরকে আমরা এফ বলে ডাকবো। অর্থাৎ এল এর মান 0 1 2 3 যথাক্রমে এস পি ডি এন্ড এফ। এটা কিন্তু একটা ফিক্স, এটা কিন্তু অল্টার করা যাবে না। এল এর মান আরো সহজ করে দিছি, এল এর মান 0 অর্থাৎ এরকম এল এর মান 0 1 2 3 যথাক্রমে এস পি ডি আর এফ। এবার এল এর মান 0 মানে এস, তাহলে কোথাও যদি আগে এস আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এল এর মান অবশ্যই কি 0 বসাবো। আবার এল এর মান যদি 2 মানে ডি হয় তাহলে কোথাও যদি আগে যদি ডি আসে তাহলে এল এর মান নিশ্চয়ই 2 বসাবো। হ্যাঁ, এবার আসি আমরা, যেহেতু এল এর মান 0 মানে এস অর্থাৎ উপশক্তি স্তর কত এস, তাহলে উপশক্তি স্তর জন্ম হয় কি থেকে? শক্তি স্তর থেকে। তাহলে এই উপশক্তি স্তর এস আসছে কি থেকে? শক্তি স্তর। এর মান কত? 60। তাহলে এখানে কত হবে? এই 4s, এই যে 4p 4d আর 4f। এস এর চতুর্থ শক্তি স্তরে 4টা উপশক্তি স্তর তার পরিচয়, অর্থাৎ 4s 4p 4d and 4f। অনুরূপভাবে এই যে 0 এর মান 0 মানে s, 1 মানে p, 2 মানে d, তাহলে এই উপশক্তির s p d আর সে কি থেকে? শক্তি স্তর n ইকুয়াল কত? 3। তাহলে তৃতীয় শক্তি স্তর, তার মানে এখানে তৃতীয় শক্তি, এই উপশক্তি স্তর আসছে তিনটা কি থেকে? তৃতীয় শক্তি স্তর থেকে। তাহলে এই উপশক্তি স্তর আগে শক্তি স্তর হবে কত? 3, অর্থাৎ 3s 3p 3d। দেখো আমরা কখনো 3a এটা কিন্তু লিখি না, কেন না তা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। হয়তো এর আগে তোমরা এই এত গভীরের কথা জানতে না যে 3d হয় 3f হয় না কেন, তা কিন্তু আমরা জানতে পারলাম এখান থেকে। আর একটা দেখো n এর মান 2, তাহলে l এর মান 0 0 মানে s উপশক্তি স্তর, 1 l এর মান 1 মানে p উপশক্তি স্তর, l এর শক্তি স্তর 2, তাহলে 2s 2p। এই দেখো এখানে কিন্তু আমরা কোনোদিন ইলেকট্রন বিন্যাস করার সময় 2d লিখি না, কেন লিখবো? কারণ তাহলে l এর মান তো 2 হবে, s আর p, আর s আর p 0 আর 1 মানে 0 আর 1 মানে sp আর শক্তি স্তর 2, তাহলে 2s আর 2p। সেই কারণে 2d সম্ভব না। এখানে ছোট ছোট কোশ্চেন আসতে পারে ব্যাখ্যা হতে যে 2d সম্ভব কিনা, তারপর কি 3f সম্ভব কিনা, এরকম একটা এরকম শক্তি স্তরের মান দিয়ে বলতে পারে এদের মধ্যে কোনগুলো সম্ভব কোনগুলো সম্ভব না, yes or no। এবার আসি এই যে l এর মান 0 মানে s, এই s l এর মান 0 মানে s, এটা আসছে কি থেকে? শক্তি স্তর l এর মান 1 থেকে, তার মানে 1 শুরু হবে 1s, অর্থাৎ প্রথম শক্তি স্তর আমি আগে বলেছিলাম উপশক্তি স্তর একটা যার নাম কি 1s। এটার ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা? আশা করি নেই, তারপর যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। এটা কিন্তু ভেরি ভেরি বলছি, সাইডে পাঠানোর সবথেকে গুরুত্বপূর্ণ। এটা আগে বলছিলাম এটা অনেক তথ্য পাবা, আশা করি স্যারের কথাই সত্য প্রমাণিত হয়েছে অনেক অনেক দিন। আর একটা তথ্য আছে এখানে, আর একটা তথ্য দিলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা শেষ করতে পারবো এবং এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হবে। আগামী দিন আমরা ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ধরবো। তোমরা বাসা থেকে একটু দেখে আসবো, তাহলে এখানে ক্লাসটা তাহলে লেকচারটা ধরতে সহজ হবে। আর একটা তথ্য আছে, সেটা হচ্ছে এরকম, আমরা দেখছিলাম যে কোন শক্তি স্তরে ইলেকট্রন কয়টা যায় তা আমরা জানতে পারি যে সূত্র থেকে, সেটা ছিল কি 2n² থেকে। এটা এই সূত্র প্রয়োগ করা হয় জানছিলাম কোন শক্তি স্তরে, এই এক মিনিট, কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যায় জানতে পারছিলাম 2n² থেকে। আর কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন যেতে পারে তা আমরা জানতে পারবো, সেটা সূত্র আছে 2 × 2l + 1। না মনে বলে কোন জেলায় কত লোক আছে 13, সেটা আমরা বের করব 2n² এই সূত্র থেকে। কিন্তু যদি বলে কোন জেলায়, যেমন এই যে 4টা উপজেলা বলছে দৌলতপুরে কত লাখ লোক আছে, তখন আমরা বের করব। মনে করলাম আন্দাজ বললাম 3.5 লাখ, কিন্তু 3.5 লাখ বের করব কি করে? সেই সূত্র আছে এখান থেকে, অর্থাৎ 2 × 2l + 1। এই সূত্র প্রয়োগ করলে আমরা জেনে যাব কোন উপশক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন আছে। যেমন
এল এর মান যদি আমরা এল এর মান যদি 0 ধরি তাহলে উপশক্তি স্থানাঙ্ক s আমরা মুখস্থ বিদ্যা ছোটবেলায় জানতাম s এর কয়টা ইলেকট্রন যায় দুইটা আচ্ছা দেখি এল এর মান 0 এখানে বসা দেখো কত আসে এল এর মান এখানে 0 বড় তাহলে 2 দিয়ে 0 গুণ করে 0 তাহলে 1 থাকছে 1 গুণ 2 তাহলে 2 এই যে আমরা যেটা মুখস্থ করছিলাম সেটা এখানে অটোমেটিক এসে যাচ্ছে অনুরূপভাবে এল এর মান যদি 1 বসাই মানে কি উপশক্তি হচ্ছে p আমরা p এর মান ছোটবেলায় মুখস্থ করেছিলাম 6 তাহলে এল এর মান 1 এখানে সূত্র প্রয়োগ করো 2 1 তাহলে 2 প্লাস 1 3 তাহলে 3 দুগুণে 6 এই 6 এসে গেছে ঠিক একইভাবে এল এর মান যদি আমরা 2 বসাই তাহলে d আমরা মুখস্থ বিদ্যা জানতাম তো ছোটবেলায় মুখস্থ d মানে দিতে যাই 10টা আর এখানে যদি আমরা সূত্রে প্রয়োগ করে দিই কত এল এর মান 2 বসাই তাহলে 2 দুগুণে 4 আর 5 5 দুগুণে 10 এখানে মিলে যাচ্ছে কিন্তু আর এল এর মান যদি আমরা কত 3 বসাই তাহলে উপযুক্ত কত f এবারে এখানে 3 বসাই দেই কত 3 দুগুণে 6 আর 1 7 7 দুগুণে 14 তাহলে এই সূত্রটা আমাদের যদি জানা থাকে তাহলে কোন শক্তি স্তরের মোট কতটি ইলেকট্রন থাকে তাহলে খুব সহজেই জানতে পারবো এএসএ সহকারী কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত আশা করি কারো কোনো সমস্যা নেই তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অনলাইনে স্যারের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যা আমি সাহায্য করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ আগামী দিন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে ওকে ভালো থাকেন সবাই